বাঙালি মুসলিম মানে কি বাংলাদেশি, তার মানে বাঙালি হিন্দু হলে কোনো অসুবিধা নেই, তাই তো? আর মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা, তাদেরও নিশ্চয়ই সমস্যায় পড়তে হবে না তার মানে। আর আপনার নাম যদি ভোটার তালিকায় না ওঠে তার মানে কি আপনি এই দেশের নাগরিক নন? মানে ওখানেই শেষ, ওখান থেকেই আপনাকে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে বা আটক করে দেওয়া হবে? এইখানে এই মুহূর্তে এই প্রশ্নগুলো ভীষণভাবে সামনে উঠে আসছে এবং এগুলো নিয়ে চর্চাও হচ্ছে। তাই আমরা প্রত্যেকটা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। প্রথমেই যে বিষয়টা আসছে যে বাংলা ভাষায় কথা বলা এবং তার ধর্ম কি, এটাকে বারবার সামনে তুলে ধরা হচ্ছে। যদিও আমাদের দেশের নির্বাচন কমিশন বলুন বা সংবিধান বলুন পরিষ্কার করে এই কথা সবসময় সামনে রেখেছে যে আমাদের দেশে ধর্মের ভিত্তিতে বিভাজন করা যায় না। ধর্মের ভিত্তিতে বিভাজনের যে ধারণা সেটাকে আমাদের সংবিধান সম্পূর্ণ বহিষ্কার করেছে। কিন্তু তারপরেও এখন যে কথাটা বারবার উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, সমাজ মাধ্যমে যে কথাটা বলা হচ্ছে, বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে যাদের আটক করা হচ্ছে তাদের নাম বা পদবি দেখলেই বোঝা যাচ্ছে যে তারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। এবং এইভাবে বাংলা ভাষায় কথা বলা মুসলিমদেরকে গ্রেপ্তার করে বা আটক করে তাদের রোহিঙ্গা মুসলিম বা বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাদেশে পাঠিয়ে দেবার, দেশের বাইরে মানে সীমান্ত থেকে পুশব্যাক করার কিংবা আটক করে রাখার একটা প্রক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি দুজনেই কিন্তু এই ধারণা বা এই বিষয়টার উপরে আরো বেশি করে জোর দিয়েছে, এটাকে আরো বেশি করে হাওয়া দিয়েছে, কারণ এতে দুপক্ষেরই লাভ। বিজেপির লাভ, তার কারণ হচ্ছে বিজেপির কাছে পশ্চিমবঙ্গের মুসলিম মানেই তারা তৃণমূল কংগ্রেসের ভোটার। তাই যদি এইভাবে একটা কথা বলা যায় এবং তার মাধ্যমে যদি হিন্দুদেরকে একত্রিত করা যায় যে এটা বিজেপির লক্ষ্য, তাহলে বিজেপির লাভ। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু ইসলাম ধর্মাবলম্বী মানুষের নাম যদি ভোটার তালিকা থেকে বাদ পড়ে তাতেও বিজেপির লাভ। আর তৃণমূল কংগ্রেস এই বিষয়টায় হাওয়া দিয়ে সামনে রাখছে, কারণ তৃণমূল কংগ্রেস মনে করছে এই তো আরেকটা জুজু পাওয়া গেছে দেখানোর মতো, তাহলে এই জুজু দেখানোর জন্য যদি মুসলিমদের সমস্ত ভোটকে একত্রিত করা যায় এবং আবার সকলে সংঘবদ্ধ হয়ে মুসলিম সমাজ আমাকেই ভোটটা দেবে, তৃণমূল কংগ্রেসও এটা মনে করে এটাতে ধোঁয়া দিচ্ছে। এখন কথাটা হচ্ছে যে এই গোটা বিষয়ের মধ্যে যা চলছে সেখানে রাজনৈতিক বক্তব্য আর সত্য এই দুটোর মাঝে অনেকটা ফাঁক হয়ে গেছে, অনেকটা তফাৎ আছে। দেখুন, এই যে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এই যে ভোটার তালিকার একটা বিশেষ নিবিড় সমীক্ষা হবে, এর মাধ্যমে নির্বাচন কমিশন যেটা করতে চাইছে সেটা হচ্ছে কারা মারা গেছেন, কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, কিংবা কাদের নাম থাকার কথা নয় ভুয়ো নাম রয়েছে, কিংবা যারা অন্য জায়গায় চলে গেছে, এই ধরনের নাম সমস্ত কিছু খুঁজে বের করা। এবং বিশেষ করে যে বিষয়টার উপর সবাই জোর দিচ্ছেন সেটা হচ্ছে এই ভোটার তালিকায় ভুয়ো নাম যেগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। কিন্তু এইখানে দাঁড়িয়ে একটা বিষয় খুব স্পষ্ট, আপনার নাম যদি ভোটার তালিকায় না ওঠে তার মানেই আপনি দেশের নাগরিক নন, বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। হিসেবটা একেবারেই এতটা সরল এবং এতটা পরিষ্কার নয়। কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যেখানে একজন মানুষের পরিচয় রাজনৈতিক দলগুলোর কাছে শুধুমাত্র একটা সংখ্যা, তিনি শুধুমাত্রই একজন ভোটার, সেখানে এই ধর্ম, এই ভোটার তালিকায় নাম ওঠা এটাই সব থেকে বড় একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যে ভোটার তালিকায় আপনার নাম উঠলো না মানে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেল এবং এখানেই শেষ, এখান থেকেই আপনাকে দেশ থেকে বার করে দেওয়া হবে। বিষয়টা তা নয়। এবার দেখুন, বিজেপির তরফ থেকে দুটি দাবি বারবার সামনে রাখা হয়েছে। এক হচ্ছে আপনি যদি বাংলাদেশি হিন্দু হন আপনার কোনো সমস্যা নেই, আপনি এই দেশে এসেছেন, আপনি সিএ এর মাধ্যমে আবেদন করুন শরণার্থী হিসাবে, আপনি এই দেশে থাকতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। দ্বিতীয়ত, মতুয়াদের ক্ষেত্রে বারবার যে কথাটা বলা হয়েছে যে আপনাদের একটা কার্ড দেওয়া হলো। আপনারা জানেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সই করা একটা কার্ড দেওয়া হয়েছে এবং সেই মতুয়া কার্ডটা দেওয়ার সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দাবি করেছেন যে এই কার্ড আপনাদের কাছে থাকলে আপনারা দেশের যে কোনো জায়গায় যেতে পারেন, এই কার্ড আপনাদের শুধু সঙ্গে রাখতে হবে, ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, কোনো সমস্যা নেই, আপনারা এই কার্ডটি সংগ্রহ করুন এবং আপনারা কার্ডটা রেখে দিন আপনাদের কাছে। এখন এই দুটো যে তথ্য, এই দুটো তথ্যের মধ্যেই কিছু ফাঁকফোকর রয়েছে। প্রথম কথা, বাংলাদেশি হিন্দু হলেই সেই ব্যক্তি ভারতে সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করবেন আর নাগরিকত্ব পেয়ে যাবেন, এতটাও সহজ সরল বিষয়টা নয়। আপনি অ্যাপ্লাই করবেন আর আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন, এরকমটা হয় না। এর উদাহরণস্বরূপ আমি বলছি আপনাকে, আপনাদের বিতান অধিকারীর কথা সকলের মনে আছে। পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল সেই হামলায় নিহত হয়েছেন বিতান অধিকারী, এই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই ঘটনা সামনে আসার পর জানা গেল বিতান অধিকারীর স্ত্রীর নাগরিকত্ব নিয়ে একটা প্রশ্নের জায়গা রয়েছে। তিনি বাংলাদেশ থেকে এসেছেন, এখনো নাগরিকত্ব পেয়েছেন কি পাননি সেই নিয়ে একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে এবং সেই সময় দেখা গেল আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্ব
তড়িঘড়ি বিতান অধিকারী স্ত্রীর হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দিলেন। তার মানে ওই ব্যক্তি বহুদিন ধরেই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছেন, চেষ্টা করেছেন, সিএ আসার পরেও করেছেন, কিন্তু সেটা তার মানে তিনি পাননি এবং বিজেপি নেতৃত্ব সেই সময় তড়িঘড়ি তার হাতে নাগরিকত্বের সার্টিফিকেট এবং প্রমাণ তুলে দেন। তার মানে আপনি বাংলাদেশি হিন্দু হয়ে যদি সিএ এর জন্য অ্যাপ্লাই করেন সঙ্গে সঙ্গে আপনার নামটা তালিকায় উঠে যাবে, বিষয়টা এরকম নয়। নর্মাল প্রসেসেও এখন যদি এই বিশেষ নিবিড় সমীক্ষা নাও হতো তাহলেও আপনার নামটা যে উঠে যেত ভোটার তালিকায়, এমনটা কিন্তু নয়। এবার আসি মতুয়াদের কথায়। আপনারা জানেন এই মতুয়া কার্ড যখন দেওয়া হয়েছিল তখন দাবি করা হয়েছিল 1971 থেকে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত যত মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন ভারতে ধর্মীয় অত্যাচারের কারণে উদ্বাস্তু হিসেবে চলে এসেছেন, তারা প্রত্যেকে এই মতুয়া কার্ডটা সংগ্রহ করুন। আপনার কাছে ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, আপনি ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন, সেখানে সমস্যায় পড়ছেন, আপনাকে আপনার জন্মের শংসাপত্র বা প্রমাণপত্র দেখাতে বলা হচ্ছে, এই সমস্ত কিছু যাদের সঙ্গে হচ্ছে আপনারা আপনারা এই কার্ডটা সংগ্রহ করুন, কার্ডটা সঙ্গে রাখুন, আপনারা যে কোনো জায়গায় নির্ভয়ে যাতায়াত করতে পারবেন এবং নির্ভয়ে আপনারা এই কার্ডটা দেখিয়ে ভিন রাজ্যে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখুন এই মতুয়া কার্ডটাতে যে যথেষ্ট ঝোল আছে সেটা বিজেপিও ভালো করেই জানতো, যেখানে মতুয়াদের তরফ থেকে যে কারণে সিএ এর জন্য বারবার জোর দেওয়া হয়েছে এবং বিজেপিও বলেছে বারবার আপনার কাছে মতুয়া কার্ড থাকলেও আপনি সিএ এর মাধ্যমে আবেদন করুন। সিএ এর ফর্ম ফিল আপের জন্য আবেদনপত্র পূরণ করার জন্য শিবির করা হয়েছে, তার কারণ বিজেপিও জানতো যে এই মতুয়া কার্ড কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সই থাকার পরেও মোটেই খুব একটা কাজে দেবে না। তার মানে মতুয়া আপনি হলেও আপনাকে কিন্তু এই আবেদনের মধ্যে দিয়ে যেতে হবে। এবং আপনারা জানেন সম্প্রতি এই ঘটনা ঘটেছে যেখানে মতুয়া কার্ড থাকার পরেও একজনকে আটক করা হয়েছে এবং তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছে, তার কাছে বৈধ নথিপত্র দেখতে চাওয়া হয়েছে এবং সেই ব্যক্তি কিন্তু এখন সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করেছেন, করে অপেক্ষা করছেন, মতুয়া কার্ডটা কিন্তু তাকে বাঁচাতে পারেনি। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র মতুয়া কার্ডটা দেখান এবং আপনার কাছে যদি আর কোনো বৈধ নথিপত্র না থাকে তাহলে কিন্তু সেটাও আপনাকে বাঁচাতে পারবে না, সেটাও আপনার নামটা তালিকায় তুলে দিতে পারবে না। যেমন এই একজন আবেদনকারী যিনি এই সিএ এর মাধ্যমে অ্যাপ্লাই করেছেন তিনি বলছেন আমার কাছে আধার কার্ড ভোটার কার্ড কিছুই নেই, আমি 2003 সালে ভারতে এসেছিলাম এবং আমার কাছে ভারতের জমির দলিলটুকু রয়েছে, সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করেছি, এখন দেখা যাক যে আমার নাগরিকত্ব আসে কিনা, আমি অপেক্ষা করে বসে রয়েছি। কাজেই মতুয়া কার্ড থাকলেই আপনার নাম উঠে যাবে বা শুধুমাত্র মতুয়া কার্ড আপনার এখানে থাকার নাগরিকত্বের প্রমাণ, বিষয়টা কিন্তু তা নয়। তাহলে এখানে বোঝার মতো বিষয় হলো নাগরিকত্ব সম্পূর্ণ আলাদা একটি প্রসেস, বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকার যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা একটি প্রসেস। এইবার আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার। দেখুন দিল্লি, হরিয়ানা, আসাম, ওড়িশার মতো রাজ্যে যেখানে বাংলা ভাষীদেরকে আটক করা হচ্ছে বাংলাদেশি সন্দেহে, এই গোটা প্রক্রিয়ার সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কোনো সম্পর্ক নেই। দেখুন ভোটার তালিকার এই সংশোধন নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে গোটা দেশেই করা হবে, সেটা কবে হবে আমরা জানি না, বিহারে হচ্ছে, পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি হতে চলেছে, এরপর গোটা দেশে হবে, কিন্তু এর সঙ্গে বিভিন্ন রাজ্যে যেভাবে মানুষকে আটক করা হচ্ছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে ওই রাজ্যগুলোতে কি হচ্ছে? বাংলাদেশি সন্দেহে মানুষকে আটক করা হচ্ছে। কেন করা হচ্ছে? সাম্প্রতিককালে আপনারা জানেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একটা ডামাডোলের মধ্যে দিয়ে চলছে এবং একটা তৎপরতা দেখা গেছে দেশ জুড়ে, যেখানে অবৈধ বাংলাদেশি যারা রয়েছেন, যারা অবৈধভাবে রয়েছেন, চিহ্নিত অবৈধ বাংলাদেশি, তাদের আটক করে আলাদা করে রাখা বা আসামের মতো রাজ্যে সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করা, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এই প্রক্রিয়াটা কিন্তু দেখতে পাওয়া গেছে। এবার দেখুন এই নিয়ে আমরা এর আগে বিস্তারিত কথা বলেছি বিভিন্ন পর্বে যে আমাদের দেশের জন্য এই বাংলাদেশি অনুপ্রবেশ একটা বিরাট বড় সমস্যা। যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে থাকছেন তাদের চিহ্নিত করা অবশ্যই করে দরকার। পুশব্যাক সেক্ষেত্রে কোনো স্বীকৃত নীতি নয়, কিন্তু তারপরেও কিছু কিছু রাজ্য যারা অনুপ্রবেশের সমস্যায় জেরবার, তারা কেন এই নীতি বেছে নিচ্ছে এ নিয়েও আমরা বারবার কথা বলেছি। তাহলে এখন এই দিল্লি, আসাম, ওড়িশা এই জায়গাগুলোতে যে কাণ্ডগুলো হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলি। প্রাথমিকভাবে আপনি যদি দেখেন বিভিন্ন রাজ্যে এই যে প্রক্রিয়া চলছে এখন বাংলাদেশি সন্দেহে আটক করার, সেই কাজটা কারা করছে? বিভিন্ন রাজ্যের পুলিশ এবং প্রশাসন। আপনিও অন্যান্য রাজ্যে গেছেন, আপনিও খুব ভালো করেই জানেন যে পশ্চিমবঙ্গ থেকে আপনি বেরিয়ে অন্য রাজ্যে প্রবেশ করেছেন মানেই সেখানকার পুলিশ এবং প্রশাসন একেবারে ডিলাক্স কোয়ালিটির হয়ে গেল, সেটা হয় না। তো এইবারে পুলিশ এবং প্রশাসন বাংলাদেশি হিসেবে চিহ্নিত করছে, খুব ভালো বাংলাদেশি হিসেবে আমাকে চিহ্নিত করতে হবে,
তো তারা সফট টার্গেট হিসেবে প্রথমেই কাদের বেছে নিচ্ছে? প্রথমত প্রান্তিক মানুষ, গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদেরকে আটক করা হচ্ছে। আমি প্রথমেই দেখবো সে বাংলায় কথা বলে কিনা। এবার বাংলায় কথা বলে এবং তার সঙ্গে তার ধর্মটা যদি হয় ইসলাম, সে যদি মুসলিম হয় তাহলে তো আরো ভালো। কিন্তু তাই বলে কোনো হিন্দুদেরকে আটক করা হচ্ছে না তা কিন্তু নয়, তাদের নামও এই তালিকায় ঢুকে পড়ছে। এবার এই প্রশাসনের তরফ থেকে অবশ্যই কি দেখা হবে, যে কাদের আমি একটু ভয় দেখিয়ে আটকে রাখতে পারি, আটকে রেখে কাদের কাছ থেকে আমি একটু টাকা পয়সা নিতে পারি, পরিবারের মানুষজনকে বলতে পারি যদি ছাড়িয়ে নিয়ে যেতে চাও টাকা দাও, আমাদের খরচের একটু খরচাপাতি দাও, না হলে এদেরকে কিন্তু খরচের খাতায় ঢুকিয়ে দেবো। তো এইসব আমি কাদেরকে বলতে পারি, সেইভাবে এদেরকে বেছে বেছে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এবং একটা কথা আছে, প্রসেস বিকামস দ্য পানিশমেন্ট, মানে এমনভাবেই এদেরকে আটক করা হচ্ছে, আলাদা করে রাখা হচ্ছে এবং সেখানে কিছু কিছু অত্যাচারের অভিযোগ এমন উঠে আসছে যে এই গোটা প্রসেসটাই একটা শাস্তিতে পরিণত হচ্ছে এবং মানুষজন সঙ্গত কারণেই সেটাকে ভয় পাচ্ছেন। তাহলে টাকা পয়সা দিয়ে যদি এটাকে মিটিয়ে নেওয়া যায় কোনো রকমভাবে, সেই চেষ্টাও একটা করা হচ্ছে, একটা ভয়, ইন্টিমিডেশন, এই সমস্ত কিছুর পরিস্থিতি রয়েছে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশি, অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা আসলে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এদেরকে চিহ্নিত করা উচিত, এই অনুপ্রবেশ আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। কিন্তু আপনি যদি মনে করেন এই প্রক্রিয়া যেটা বিভিন্ন রাজ্যে এখন পুলিশ প্রশাসন চালাচ্ছে সেটা সম্পূর্ণ ফ্ললেস, সেখানে কোনো সমস্যা হচ্ছে না, কোনো রকম কোনো এদিক ওদিক হচ্ছে না, কোনো দুর্নীতি নেই, কাউকে আটকে রাখার জন্য বা ছেড়ে দেওয়ার জন্য অন্যরকম কোনো খেলা হচ্ছে না, তাহলে তো বলতে হবে আপনি মূর্খের স্বর্গে বসবাস করছেন। এবং তাহলে পুলিশ প্রশাসন সেখানে বেঁচে যাচ্ছে কি করে? টেকনিক্যালিটির উপর ভর করে, যেটা তারা আদালতে দাঁড়িয়ে পর্যন্ত বলছে আমরা গ্রেপ্তার তো করিনি, আমরা তো আটক করে রেখেছি, টেকনিক্যালি আমরা আটক করেছি। এবং কিভাবে এই প্রক্রিয়াটা চলছে, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট বলছে গুরুগ্রামে 200 জনকে আটক করা হয়েছিল বাংলাদেশি সন্দেহে, তার মধ্যে 10 জন বাংলাদেশি বেরিয়েছে, 190 জন এই দেশের বাসিন্দা। তাহলে এই 190 জনকে আপনি কি করে হ্যারাস করলেন? 190 জনের উপরে আপনি ওই অত্যাচার, ওই মেন্টাল টর্চারটা করলেন কেন? তারই সঙ্গে গুরুগ্রামে এই খবরও সামনে এসেছে, বাংলাদেশি সন্দেহে পুলিশ এক বাঙালি যুবককে থানায় তুলে নিয়ে গেছে, সেখানে তার জামা কাপড় খুলিয়ে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই দেশের নাগরিক কিনা সেটা প্রমাণ করার জন্য, এই অভিযোগও সামনে উঠে এসেছে। তারই সঙ্গে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে লোকজনকে নিয়ে গিয়ে, এই অভিযোগ তো বারবার উঠছেই। মালদা জেলা এক বাসিন্দাই অভিযোগ করেছেন রাজস্থানে তিনি কাজ করতে গিয়েছিলেন, সেখানকার পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল, তারপর তাকে ডিটেনশন ক্যাম্পে বেশ কয়েক মাস আটকে রাখা হয়েছিল। তারপর রাজস্থানের পুলিশ তাকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে বসিরহাটের যে সীমান্ত এলাকা সেখানে বিএসএফ এর সাহায্য নিয়ে তাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এবং অভিযোগ আমির শেখ এই ব্যক্তি যাকে পাঠানো হয়েছিল, এবং এই আমির শেখের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে জেসিবিতে করে তাকে সীমান্তের ওপারে পৌঁছে দেওয়া হয়েছিল, জেসিবিতে করে তাকে পুশব্যাক করা হয়েছিল। এরপর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও হয়, ভাইরাল হয়ে যায়, এই নিয়ে প্রচুর কথাবার্তা হয় এবং তারপর জানা যায় আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের একটি প্রতিনিধি দল তারা ওই আমির শেখের পরিবারের সঙ্গে দেখা করতে গেছে। ফাইনালি প্রশাসনের কাছে তার পরিবারের তরফ থেকে আবেদনও করা হয়েছে যে এই আমিরকে যেন ফিরিয়ে আনা হয়, এবং তার পরিবার বলছে আমিরের কাছে আধার কার্ড ছিল, সেই সমস্ত কিছু দেখার পরেও পুলিশ এই কাণ্ডটা করেছে। এই যে তার মানে 10 জনকে ধরার জন্য বাকি 190 জনের উপরে অত্যাচার, এত মানুষের উপরে অত্যাচার, এটা কি ঠিক হচ্ছে? এই যে তাদের হেনস্থা, মেন্টাল টর্চার, কখনো কখনো শারীরিক অত্যাচার, এটা কি ঠিক হচ্ছে? এটা কি হতে পারে? এর উত্তরটা নির্ভর করছে আপনি কোন জায়গায় বসে উত্তরটা দিচ্ছেন তার উপর। বিশেষ করে যাদের উপর দিয়ে এই অত্যাচারটা যাচ্ছে না তাদের উত্তরটা কিন্তু অবশ্যই আলাদা হবে। আপনি দেখবেন যে মানুষটি 4 বেলা খেতে পান সেই মানুষটি আপনাকে সব থেকে বেশি বোঝাবেন উপোসের উপকারিতা কত, কিংবা যে মানুষটির কাছে প্রচুর পয়সা আছে তিনি আপনাকে বোঝাবেন যে আসলে টাকা পয়সা একেবারেই কতটাই গুরুত্বপূর্ণ নয় জীবনে, এবং আপনি কত কম টাকায় গোটা মাসটা চালিয়ে ফেলতে পারেন। সেরকম ভাবেই আপনি যদি আজ বলেন যে এটা তো কোল্যাটারাল ড্যামেজ, আসলে যারা বাংলাদেশি তাদেরকে ধরার জন্য এরকম কিছু মানুষের উপর একটু অত্যাচার হবে, কিছু মানুষ একটু হেনস্থা হবেন, এটা কোল্যাটারাল ড্যামেজ, এটা আপনি তখনই বলতে পারছেন যখন আপনি নিজে সেই কোল্যাটারাল ড্যামেজটা হচ্ছেন না। আজ আপনার সঙ্গে যদি এই অত্যাচার হতো, আপনাকে ধরে নিয়ে গিয়ে যদি আটকে রাখা হতো বিনা কারণে এবং তারপর প্রমাণিত হতো আপনি তো আসলে এই দেশেরই মানুষ, তখন আপনি কি বেরিয়ে বলতে পারতেন যে আরে ঠিক আছে কয়েকজন বাংলাদেশিকে ধরার জন্য আমার উপরে একটু অত্যাচার করেছে,
কোনো ব্যাপার না, আমি তো কোলাটারাল ড্যামেজ, এটা আপনি বলতে পারতেন কি? বাংলাদেশি অনুপ্রবেশ আমাদের দেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে ঢুকে বসবাস করছেন তাদের চিহ্নিত করা, তাদের দেশে ফেরত পাঠানো, এই সমস্ত প্রক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে এটা হচ্ছে সেই নিয়ে বিরাট বড় প্রশ্নের জায়গা রয়েছে এবং থাকবে। তার মানে দেখা যাচ্ছে যাদের আটক করা হচ্ছে তারা বাঙালি, গরিব, মুসলিম। বাঙালি, গরিব, মুসলিম এই তিনটের মধ্যে যে কোনো দুটো হলেই সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষজন। এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে সারা জীবন হিন্দু মুসলিমই করে যেতে হবে। বাঙালি মুসলিম বেশি ধরা পড়ছে বলে বাঙালি হিন্দুরা যারা ধরা পড়ছে তাদের কথা আমি ভুলে যাব, এটা কিন্তু হয় না। যাদের ধরা হচ্ছে তাদের মধ্যে মুসলিম বেশি থাকলেও অনেক সময় বাঙালি হিন্দুরাও কিন্তু আটকে পড়ছেন, তারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার মানে আপনি এখানে দেখুন কমন ডিনোমিনেটর হচ্ছে গরিব। হিন্দু মুসলিমটা আসলে কোনো ব্যাপারই নয়, সে হিন্দুও হতে পারে, সে মুসলিমও হতে পারে, কিন্তু দুজনের ক্ষেত্রেই যেটা কমন সেটা হচ্ছে সে গরিব, তাই তাকে হেনস্থা করা হচ্ছে, তাই সে সফট টার্গেট, তাই তাকে এইভাবে আটকে রাখা যাচ্ছে, তাকে ভয় দেখানো যাচ্ছে। আপনি বলুন তো কোনো ধনী মুসলিম, আমাদের দেশের বড়লোক মুসলিম, তাকে ধরা হয়েছে অবৈধ বাংলাদেশি সন্দেহে এবং আটকে রাখা হয়েছে, এরকম খবর আপনি দেখাতে পারবেন? এরকম কি হচ্ছে? আর বড়লোক বা ধনী হিন্দুর কথা আমি ছেড়েই দিলাম, সেটা হচ্ছে না। তার মানে আসল সমস্যাটা হচ্ছে গরিব মানুষ, প্রান্তিক মানুষ, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে নিজের রাজ্য, নিজের ভিটে মাটি বাড়ি ঘর ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, কোদাল চালাতে যাচ্ছে, যাতে সে তার সংসারটা চালাতে পারে, টাকা পয়সা অর্জন করতে পারে, হেনস্থার সম্মুখীন তাকেই হতে হচ্ছে। এবং সেই কারণেই বলা হচ্ছে যে এই প্রক্রিয়া নিয়ে একটা বড় প্রশ্নের জায়গা রয়েছে এবং থাকবে। আমাদের এই রাজ্য এবং প্রতিবেশী দেশের ভাষাটা এক হওয়ার কারণে এই ভাষা, বাংলায় কথা বলাটাই একটা ইস্যু হয়ে সামনে উঠে আসছে। এবং সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে গরিব মানুষজন যারা বাংলায় কথা বলছেন তাদের সন্দেহে আটকানো হচ্ছে। টেকনিক্যালি এখানে যুক্তি দিয়ে দেখতে গেলে আটকানোর আসল ডিনোমিনেটর হওয়ার কথা ছিল নথিপত্র। কার কাছে আসল নথিপত্র রয়েছে আর কার কাছে নেই, নথিপত্র প্রমাণ যাচাই, এটাই মূল বিষয় হওয়ার দরকার ছিল। কিন্তু ভাষার একটা মিল থাকার কারণে ভাষাটা এখন মূল বিষয় হয়ে সামনে উঠে আসছে। আসলে আমাদের দেশে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশ একটা এত বড় সমস্যা, সেখানে এই বাংলাদেশি, অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করার যে কর্মদক্ষতা, তার থেকেও বেশি যেটা সামনে উঠে আসছে সেটা হলো দেশের পুলিশ এবং প্রশাসনের অকর্মণ্যতা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।